প্রিপোজিশন এমন একটা জিনিস যেটা নিয়ে আমাদের প্রত্যেকের অনেক অনেক সমস্যা এবং এটা আমাদেরই না, সবাই জানলে এটা খুশি হবে হয়তো মানে একটা আশ্বাস বা একটু আশ্বস্ত হওয়া যাবে যে দেশের বাইরেও যারা ইংলিশে মানে যাদের ইংলিশটা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ তারাও প্রিপোজিশনে ভুল করে। এবং কেনই বা করবে না, কারণ এটা এর সংজ্ঞাতেই যেভাবে বলা আছে সেটাই তো ভুল। কিভাবে ভুল একটু বোঝাচ্ছি। সেটা হচ্ছে প্রিপজিশন। পজিশন হচ্ছে এটা যে জায়গাটা, প্রি মানে আগে, অর্থাৎ যে শব্দটা হবে তার আগে যেটা বসবে এটাই প্রিপজিশন। এরকম ভাবে হচ্ছে এটাকে ইঙ্গিত করা আছে। যেমন একটা বড় কোনো জায়গা যদি হয় তার আগে ইন হবে, আমরা জানি। কোনো একটা কিছু যদি উপরে বোঝানো হয় তাহলে তার আগে অন বসবে, এটা আমরা জানি। তো ডিফারেন্ট ভাবে প্রিপজিশনকে কিন্তু সংজ্ঞায়িত করা হয়। প্রবলেম হচ্ছে যেহেতু আমাদের গ্রামারের যে বাউন্ডারিটা কি হবে এটা আমরা জানি না, যেটা আমি সবসময় বলি যে আমাদের বাউন্ডারি জানা দরকারই নাই। একটা জায়গা থেকে আমরা স্টার্ট করব, একটা জায়গায় শেষ করব। তো সেই দৃষ্টিকোণ থেকে প্রিপজিশনকে আমরা একেবারে শর্টকাট কিছু জায়গায় নিয়ে আসতে পারি, কারণ আমাদের কনভারসেশনে, ডেলি কনভারসেশনে অথবা রাইটিংয়ে, সেটা হোক আইএলটিএস, ফ্রি হ্যান্ড রাইটিং, যে কোনো এক্সামিনে আমাদের কিন্তু প্রিপজিশন এত বেশি মানে লিখার দরকার হবে না। ব্যাপারটা হচ্ছে 2016 সালের সেপ্টেম্বর আমি যখন কানাডাতে আসি, সো ফার্স্ট সেমিস্টার, আমি ইউনিভার্সিটি অফ উইন্ডসরে প্রথম সেমিস্টারের প্রথম ক্লাসটা করতে যাই সেপ্টেম্বর মাস। এবং সেপ্টেম্বর মাসের প্রথম ক্লাসটা থাকে আমার কোয়ান্টিটিভ স্টাডিজ, যেটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক্স। সো সেখানে একজন নেটিভ ইংলিশ স্পিকার সে কথা বলে যাচ্ছে, লেকচার দিয়ে যাচ্ছে। তো আমি তো কেবল দেশে আসছি কানাডাতে, এবং তার আগে কিন্তু আমি আইএলটিএস, জিম্যাট এগুলোর জন্য বেশ কঠোর একটা প্রিপারেশন নিচ্ছিলাম, যার জন্য আমার কিন্তু গ্রামারটা খুব চর্চায় ছিল, প্রিপোজিশন অনেক চর্চায় ছিল। তো আমি যখন দেখলাম যে এই ভদ্রলোক সে প্রিপোজিশনে অহরহ ভুল করেই যাচ্ছে, তখন আমি বুঝলাম আসলে ইংলিশ স্পোকেনে এগুলো নিয়ে এত তোয়াক্কা করার কিছু নেই, রাইট? কারণ স্পোকেনে কেউ আমাকে মার্কস দিতে যাচ্ছে না, আমাকে কমিউনিকেট করতে হচ্ছে। সো অ্যাজ লং অ্যাজ আই এম এবল টু কমিউনিকেট উইথ সামবাডি, ইটস ওকে, পারফেক্টলি ফাইন, অলরাইট। তাহলে আইএলস এর বিষয়ে সমস্যা না। তো আইএলস এর ভিতরে আলটিমেটলি স্পিকিং করতে কতক্ষণ? 14 মিনিটস মাত্র। হয়তোবা কিছু কোয়েশ্চেন থাকবে, 4 থেকে 5 লাইন উত্তর থাকবে। তো এর মধ্যে কি আমার সারা মানে পৃথিবী যত প্রিপোজিশন আছে সবকিছু শিখতে হবে? কখনই না। সো আজকে আমি এই প্রিপোজিশনকে কয়েকটা ভাগে ভাগ করেছি, এবং এর মধ্যে একটা হচ্ছে টাইম নিয়ে প্রিপোজিশন, যেটা আমি খুব সহজ করে আপনাদেরকে শিখিয়ে দিব। মাত্র 3টা ক্রাইটেরিয়াতে আমি এটাকে ভাগ করেছি, যার জন্য আপনাদের কোনো প্রবলেম হবে না টাইম নিয়ে। এবং শুধু টাইম না, টাইম ছাড়াও এরপরও আমি প্রিপোজিশন, এবং প্রিপোজিশন মানে শব্দের আগের যে পজিশন নিয়ে যে ওয়ার্ডটা আসবে, কিন্তু এটা মাঝে মধ্যে আবার শব্দের পরে এটাও বসে আর কি, মানে আগের শব্দ অনুযায়ী এটা বসবে। যেমন গুড এর পরে অ্যাট হয় না, আই এম গুড অ্যাট প্লেইং ক্রিকেট। সো গুড কিন্তু আগে হচ্ছে, অ্যাট পরে হচ্ছে। ইন ঢাকা বা ইন বাংলাদেশের জন্য ইন আগে বসতেছে, প্রিপোজিশন বুঝলাম, কিন্তু এখানে গুড আগে আসতেছে, অ্যাট পরে আসতেছে। সো ইটস ভেরি কনফিউজিং। এইটাকে তখন বলা আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, নাম চেঞ্জ করে দিছে। আমার আইএলটিএস এর স্টুডেন্টদেরকে আমি অলওয়েজ একটা কথা বলি, একটা কোয়েশ্চেন করি, ল্যাঙ্গুয়েজ আগে আসছে নাকি গ্রামার আগে আসছে? এটা না বুঝতে হবে যে ল্যাঙ্গুয়েজকে ফ্রেমিং করার জন্য গ্রামার কিভাবে আসছে। সব জায়গায় ফ্রেমিং করতে কিন্তু পারেনি। সো এত টেনশনের কিছু নাই। প্রথম হচ্ছে রিল্যাক্স, কারণ কেউ তোমাদেরকে বলবে না কোনটা বাদ দিতে হবে আমি ছাড়া, আমি বলবো কোনটা বাদ দিতে হবে, এবং এইটা তোমাদেরকে রিলিফ দেবে। কারণ এটা তোমাদেরকে একটা পথ দেখাবে, সেই পথটার একটা আইডিয়া থাকবে, একটা A to Z একটা প্রসেস থাকবে, যেটা তোমাদেরকে খুব রিল্যাক্সড ভাবে পার করতে সহায়তা করবে। আদারওয়াইজ তুমি ডানে যাবা, বামে যাবা, সমুদ্রের মধ্যে ঘুরবে। সো টাইম নিয়ে চলে আসি, আজকে বেশি অন্যদিকে যাব না। টাইমের বিষয়গুলো যদি আলটিমেটলি হতে হয়, স্পিকিং এ আমাদের এটা অনেক আসে, ইভেন আমাদের এটা কিন্তু আইএলটিএস রাইটিং আসতে পারে, বাট ইংলিশ স্পোকেন হতে এটা অহরহ আসবেই। সো টাইমের ফ্রেমগুলোর প্রিপোজিশনকে আমি 3টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বড় বিগ টাইম ফ্রেম, বিগ টাইম। একটা হচ্ছে মিড টাইম, মিডল আর কি। আর একটা হচ্ছে টাইনি টাইম ফ্রেম, রাইট? সো বিগ টাইম ফ্রেমের মধ্যে কোনগুলো আমি একবার করে বলছি, একটু লিখে নিতে হবে কষ্ট করে। সেঞ্চুরি, 16th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি। সো সেঞ্চুরি একটা। সেকেন্ড হচ্ছে ডিকেড হতে পারে, বাট ডিকেড আমরা যাবো না, ডিকেড মানে দশক। ইয়ার, সাল, যেমন 2018, 2019, 2025, এটা হচ্ছে সাল, এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। সো থার্ড লার্জেস্ট কোনটা? মান্থ, জুলাই, এপ্রিল, তারপরে মে, তারপরে হচ্ছে অক্টোবর, এগুলো হচ্ছে মান্থ, রাইট? সো এই মাস, ইভেন উইকস, বাট উইকসটা আপাতত দরকার নেই, উইকসের যেহেতু কোনো নাম নেই। বাট আমরা যদি বলতে পারি ইন ফিউ উইকস, ইন আ উইক, এরকম আমরা বলতে পারি। এটা আমরা বড় টাইমের ফ্রেমের মধ্যে যাবো আর কি। আমি অ্যান্সারটা একটু বলেই ফেলছি, বাট স্টিল এই বড় 4টা টাইম ফ্রেমের আগে বসবে হচ্ছে ইন,
ওকে, আমরা কিন্তু মাঝে মধ্যে বলি যে আই উইল গো দেয়ার অন জানুয়ারি, আই উইল গো দেয়ার অন ফেব্রুয়ারি, আই উইল গো দেয়ার, ফর এক্সাম্পল আই হ্যাড দিস ফ্যান্টাস্টিক ট্যুর অথবা ট্রাভেল ব্যাক অন বলি আর কি ভুলে, অন অক্টোবর অথবা অন এপ্রিল অথবা অন জুলাই, রাইট? এটা ভুল, অন হবে না। ইন 1996, অন 1996 হবে না, অথবা অ্যাট 1996 হবে না, সালের আগে কিন্তু ইন আসবে। খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। ওকে, আবার আমি বলছি, চারটা জিনিস একটু নোট করে রাখতে হবে সবাইকে। সেঞ্চুরি, ডিকেড দরকার নাই, বাট স্টিল ইউ ক্যান রাইট ইট ডাউন, ইয়ার অ্যান্ড মান্থ। ওকে, এই কটা জিনিসের আগে আমরা ইন বসাবো, উইকের আগে হবে, বাট এই কটা আগে মেজর ইন হবে। এবার আসি মিড, যে জায়গাটা আছে মিড টাইম ফ্রেম, আমরা ভাগ করে নিলাম আর কি, সেটা হচ্ছে ডে অথবা ডেট, ডে অথবা ডেট। সপ্তাহের পরে ডে ডেট আসে না, সেটাই। তো আমি একবার এরকম আমার এক প্রাইভেট ব্যাচের এক স্টুডেন্টকে র্যান্ডমলি জিজ্ঞাসা করছিলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডে অ্যান্ড ডেট। তো সেই স্টুডেন্টটা বলছে আর কি, এটা হাসির জিনিস, খুব মজার জিনিস ছিল। বলে ভাইয়া ডে মানে তো হচ্ছে স্যাটারডে, সানডে, মানডে, আর ডেট মানে তো ভাইয়া বুঝছেনি ওইটা। আমি ভাবলাম ওইটা মানে কোনটা? সো ডে এবং ডেট, এই দুইটার মধ্যে পার্থক্য কি? ডে মানে ডেইজ মানে দিন, ডেট হচ্ছে তারিখ, ডেট হচ্ছে তারিখ, মানে ডে হচ্ছে সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, আর ডেট হচ্ছে 16th জানুয়ারি, 18th এপ্রিল, 15th মার্চ, 16th ডিসেম্বর, এইগুলো হচ্ছে ডেট, তারিখ। ওকে, অনেকে কিন্তু আমরা জানি না, ডেট হচ্ছে তারিখ, ডে হচ্ছে দিন। সো এই দুইটার জন্য যে প্রিপোজিশনটা বসবে, এই প্রিপোজিশনটা হচ্ছে অন। সেকেন্ড যে টাইম ফ্রেমটা অথবা মিড টাইম ফ্রেমটা, যেটা মধ্যের দিকে আমরা এনেছি, সেটা আগে আসবে অন। ফর এক্সাম্পল, আই উইল গো টু দ্যাট রেস্টুরেন্ট অন সানডে because Sunday is the weekend. Okay, so I will go there on Monday, on Wednesday, Wednesday বলবো না, Wednesday, হ্যাঁ, এরকম একটা উচ্চারণ আসবে, Wednesday, right? তারপর Thursday, so I will go there on Thursday. She was supposed to come to meet me on Thursday. Meet এর পরে with দিব না, I will meet with you হবে না, I will meet you. Okay, মনে থাকবে? সো এই জিনিসগুলো আমাদের এবার কিছু প্রিপোজিশন আছে যেগুলো আমরা ভুলে দিচ্ছি, সো ওগুলো কিন্তু আমাদের দেওয়া যাবে না। I will go there on Thursday, I will go there on Friday, সো অন হবে ফ্রাইডে, অথবা ডেটের জায়গায় আমি যদি বলি I will reach the station at on Sunday, on Monday, because I will have been driving for 3 hours, এরকম আমি যদি একটু বলতে থাকি আর কি। সো অন ফ্রাইডে, অন থার্সডে, অথবা অন 15th এপ্রিল, ঠিক আছে? সো আই উইল ভিজিট প্যারিস on 19 জানুয়ারি, আছে কত 20, আছে 13, রাইট? 13 নভেম্বর। সো আই উইল ভিজিট কানাডা on 13 নভেম্বর। তো এই অন হচ্ছে আলটিমেটলি তারিখ, মনে থাকবে? সো আবার আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি, সবাই একটু লিখে দাও তো, ইন কোনটার মধ্যে বসবে একটু লিখে দাও, সবাইকে দেখি তো আমি একটু পারো কিনা। ইন কোনটার আগে বসবে, চারটা জিনিস আমি অলরেডি বলেছি, একটু লিখে দাও। সো ইন বসবে কোনটার আগে, চারটা জিনিস। ফার্স্ট কি একটু লিখে দাও, কেউ দেখি কে লিখছো, কে পারছো, কে মনোযোগ দিয়ে লেসনটা শিখছো। সো ইন হবে হচ্ছে বড় টাইম ফ্রেম, ফর এক্সাম্পল সেঞ্চুরি, ঠিক আছে? ইন হবে ডিকেড, ইয়ার, মান্থ, উইকও হতে পারে। ওকে, বাট এগুলোর নাম আছে, এই জন্য আমি বললাম আর কি। আচ্ছা, এরপরে অন হবে হচ্ছে এর মিড টার্ম ফ্রেমের আগে অন হবে অন থার্সডে, অন ফ্রাইডে, অন 18 জানুয়ারি, অন 19 জানুয়ারি, শেষ। এইবার আসি ছোট টাইনি টাইম ফ্রেম হচ্ছে, আমি যেটা ওকে বলি মাথায় রাখবে, পার্ট অফ দ্য ডে। সো পার্ট অফ দ্য ডে মিনস একটা ডে এর অংশ, একটা দিনের অংশ। তো দিনের অংশ কোনগুলো কে বলতে পারবে একটু বলতো? কেউ কথা বলছো না কেন, লিখছো না কেন? লিখো, না লিখে চুপচাপ বসে দেখলে তো হবে না, ঠিক আছে? সো অন কি হবে? অন সরি, এইমাত্র যেটা বললাম আর কি, যে আমাদের টাইনি ডে এর পার্ট অফ দ্য ডে কি হবে? পার্থ বড় লিখেছেন রাইটিং নিয়ে কিছু টিপস দিন। আমি গতকালকে সুন্দর করে রাইটিং এর একটা লাইভ করেছি ভাই,
এর আগে লাইফটা একটু দেখতে হবে, রাইটিং নিয়ে খুব সুন্দর কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে বানাবো সেটা সুন্দর করে এখানে লাইভে দিয়ে দিয়েছি। এটা আমাদের একটা প্রাইভেট ব্যাচের ক্লাস, আমি প্রাইভেট ব্যাচের ক্লাস আমাদের শেয়ার করি না, বাট এখানে আমি সুন্দর করে এক্সপ্লেন করেছি, রাইট? ওকে, সো পার্ট অফ দ্য ডে কি হবে, কে বলতে পারবে? পার্ট অফ দ্য ডে হচ্ছে দিনের অংশ, যেমন সকাল, বিকাল, দুপুর, রাত, সোজা কথা, এরকম না। এগুলোকে একটু ইংলিশে নিয়ে আসি, মর্নিং, আফটারনুন, ইভিনিং, নাইট, এগুলোই। তো এই যেগুলো বললাম পার্ট অফ দ্য ডে, এই যে একজন লিখেছেন 5 PM, ওকে, আমরা আসছি একটা একটা করে, আমরা সহজভাবে সুন্দর করে লেসনগুলো শিখবো যাতে আমি সারা জীবন এগুলোকে ক্যারি করতে পারি। শেখার মধ্যে কিন্তু একটা আর্ট আছে, এটা বুঝতে হবে, রাইট? সো টিচিং আমি চেষ্টা করি যে যতটুকু পারা যায় যে এই শেখাটা স্টেপ বাই স্টেপ, কোন স্টেপ করলে নেক্সট স্টেপটা ক্লিয়ার হবে, সেখান থেকে কিছু ফার্স্ট স্টেপে দেওয়া যায় কিনা, যাতে করে আগে থেকে আমরা বুঝতে পারি, শিখতে পারি। সো মর্নিং, এই যে পার্ট অফ দ্য ডে, এই ডে এই পার্ট অফ দ্য ডে, এই পার্টসগুলোর আগে যে প্রিপোজিশনটা বসবে সেটা হচ্ছে অ্যাট। এটা হচ্ছে টাইনি অ্যাট। সো ফর এক্সাম্পল, if I have to talk about the morning, then I will put at just right before the word morning. I will have my breakfast at morning. I will go to visit the zoo or Niagara Falls, right? At evening. এখন অনেকে বলতে পারে, ভাইয়া আপনি অ্যাট বললেন, আমি তো শুনছি ইন দ্য মর্নিং। রাইট, ইন দ্য মর্নিংও হয়, বাট জাস্ট এখানে ফোকাস করুন, মর্নিং এর আগে কিন্তু একটা দা আছে, THE। সো যদি মর্নিং এর আগে দা চলে আসে, তাহলে তার আগে কিন্তু আর অ্যাট দ্য মর্নিং হবে না, ইন দ্য মর্নিং হবে। কারণ দা দিয়ে মর্নিংটা পুরোটা বোঝাচ্ছে, যেটার মাঝখানে বা যে কোনো একটা জায়গায় কোনো একটা অংশ, এই জন্য ইন দ্য মর্নিং, এই জন্য ইন আসবে। আর অ্যাট মর্নিং মানে হচ্ছে বোঝা যাচ্ছে এই মর্নিংটা পুরোটাই একটা অংশ, মর্নিং এর ভিতরে কোনো একটা অংশ না, মর্নিংটাই একটা অংশ। সো অ্যাট মর্নিং, ডে এর একটা অংশ। সো অ্যাট মর্নিং বাট ইন দ্য মর্নিং, অ্যাট ইভিনিং বাট ইন দি ইভিনিং, অ্যাট নাইট বাট ইন দ্য নাইট, অ্যাট আফটারনুন বাট ইন দি আফটারনুন। তোমরা কি খেয়াল করেছো কোনো জায়গায় আমি দি বলেছি, কোনো জায়গায় আমি দা বলেছি? কেন আমি দা এবং দি দুইটা ডিফারেন্ট ভাবে বলছি, কে বলতে পারবে? লিখে দেখো তো, কে বলতে পারবে কেন আমি দা বলছি, কেন আমি দি বলছি, কোথায় কোথায় দা বলছি, কোথায় কোথায় দি বলছি? আবারও বলি, অ্যাট মর্নিং, ইন দ্য মর্নিং, অ্যাট ইভিনিং, ইন দি ইভিনিং, অ্যাট আফটারনুন, ইন দি আফটারনুন, অ্যাট নাইট, ইন দ্য নাইট। সো এই জিনিসটা একটু আমাকে যারা বলবে তারা এখানে কমেন্ট বক্সে বলবে যে কেন আমি দা দিয়েছি, কেন আমি দি দিয়েছি, দেখি কে বলতে পারো। ওকে, আচ্ছা, সো এইটা একটা বিষয়। এবং শুধু কি মর্নিংটাই কি ভাই একটা পার্ট অফ দ্য ডে? কেন আওয়ার, পার্টিকুলার আওয়ার কি একটা পার্ট, একটা ডে এর পার্ট হতে পারে না? অফকোর্স একটা আওয়ারও পার্ট হতে পারে। সো 5 o'clock, 6 o'clock, or 5 PM, 6 AM, এরকম যদি আমরা বলি, এটার আগেও অফকোর্স অ্যাট আসবে, ডেফিনেটলি। সো আই উইল রিচ দ্য স্টেশন at 5 o'clock on Thursday in 2027, যদি আমি বলতে চাই ইয়ারটা, তাহলে এইভাবে হবে। সো এখন সবার টাস্ক হচ্ছে যে কে কে আমাকে একটা ফার্স্টে আওয়ার, তারপরে ডে, তারপরে মান্থ, তারপরে ইয়ার, এইটা দিয়ে একটা সেন্টেন্স বানিয়ে ফার্স্টে আওয়ারের আগে অ্যাট বসিয়ে, ডে বা ডেটার আগে অন বসিয়ে, মান্থের আগে ইন বসিয়ে, সালের আগে কি হবে, মানে কোনটার আগে কি হবে, এই জিনিসটা যদি আলটিমেটলি কেউ অতি সুন্দর করে আমাকে লিখে দেয় তাহলে হবে। এবং অবশ্যই 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 দা যদি উচ্চারণ দা হয়, ব্র্যাকেটে দয়াকার লিখো, আর যদি দি উচ্চারণ হয় তাহলে ব্র্যাকেটে দি লিখো, then I can see those comments and I will be knowing that if you guys are aware of the and the issue or not. Okay, so just write it down, put your comment. I will be shortly available on next live, inshallah, on my page, this page, or even on YouTube. I'm not sure, but still I will be trying my best to be live on this page tomorrow, inshallah. Okay, same time. So thank you very much. Preposition টেনশনের কিছু নেই, প্রিপোজিশন সবারই ভুল হয়, সো কমন। এটা নেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকার যারা আছে তাদেরও ভুল হয়, এটা আমাদেরও ভুল হয়। ইটস নট দ্যাট হার্ড, বাট সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করে সম্ভব হবে না, বিকজ দেয়ার আর থাউজেন্ডস অফ প্রিপোজিশনস, রাইট? সো আমাদেরকে কোন টাইমটা কোথায় লাগাতে হবে, কোন কোন জিনিসটা মুখস্থ করতে হবে, কোনটা না হলেই না, কোনটা মন্দের ভালো,
এইটা সুন্দর একটা গাইডলাইন করে আমরা যদি 2 মাস কাজে লাগাতে পারি, আইএলটিএস 7 পাওয়া কোনো বিষয় না। আই ক্যান গ্যারান্টি। জাস্ট গাইডলাইন। নাহলে যাইতে হবে ডানে, আমি যাচ্ছি বামে, তাহলে ব্যাগার ঘাটা হচ্ছে। কষ্ট করতেছি, বাট আইএলটিএস প্রবাবলি আই ওন্ট বি এবল টু গেট দ্য ডিজায়ার্ড স্কোর। জাস্ট মেক শিওর যে আমরা গাইডলাইনটা জানি পাই। সো আমার কাছে মনে হয় আমি চেষ্টা করে যাচ্ছি এই পেজে গাইডলাইনটা দেওয়ার জন্য, এক এক করে জাস্ট এটা ফলো করলেই হবে ইনশাল্লাহ। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ দেখা হবে সবাইকে। আর ভিডিওটা অবশ্যই ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিওস টু উইথ ইউর ফ্রেন্ডস, because it's so important, because preposition is one of the most important topics in grammar, and people often forget that we don't need to memorize all those prepositions, right? এটা আমরা আলটিমেটলি বুঝি না, আমরা ভুলে যাই। আমাদের কিছু কিছু করলেই হবে, অনেক কিছু যে করতে হবে না, যে দরকার যে নাই, এই কথাটাই আমরা শুনতে চাই। এই জন্যই আমি বলতে চাচ্ছি যে এটা একটু শেয়ার করো, এটা একটু সবাই শুনো, যে প্রিপোজিশন সবারই ভুল হয়। কারণ আমি থাকি কানাডাতে ফর 8 years, আমি ক্যানাডিয়ান সিটিজেন। সো আমি সেখান থেকে বলছি, ডোন্ট ওয়ারি, নেটিভ ইংলিশ স্পিকার যারা আছে তারাও প্রিপোজিশনে প্রচুর ভুল করে। সো আমাদের যতটুকু না হলেই না, আমরা অতটুকু শিখলে যাতে অ্যাটলিস্ট টু গেট স্কোর ইন আইএলটিএস, দ্যাটস ইট। তারপরে এটা পরে দেখা যাবে, ঠিক আছে ইনশাল্লাহ। সো টাইমে প্রিপোজিশনটা শিখলাম, বাকিগুলো পরে শিখবো। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম, ফি আমানিল্লাহ। সরি আজকে কোয়েশ্চেন্সগুলো আমি নিতে পারলাম না, বাট ইউ গাইজ ডোন্ট ফরগেট টু কমেন্ট, টু পুট ইউর কমেন্টস, to put basically those answers in the comment box. Okay? Bye-bye.